শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন। রাজনৈতিক পট পরিবর্তনের পর ছাড়া পেয়ে ফের অপরাধে শীর্ষ সন্ত্রাসীরা জড়াচ্ছে খুন, চাঁদাবাজি সহ একের পর এক অপকর্ম। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। 2026 সালের মে মাসে এসে দাঁড়িয়ে যদি আপনাদেরকে বলি যে বাংলাদেশ গভীর এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে কেমন লাগবে আপনাদের শুনতে? সো নো লেফট, নো রাইট, কাম টু দ্য পয়েন্ট। দুর্বল অর্থনীতি, দুর্বল পররাষ্ট্রনীতি, দুর্বল রাজনৈতিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতি, এই সকল দিক বিবেচনায় বাংলাদেশের অবস্থা এখন আইসিইউতে অর্থাৎ মুমূর্ষু। প্রথমেই যদি বাংলাদেশের অর্থনীতির কথা বলা হয়, তাহলে এক কথায় বলা যায় ঋণের চাপে জর্জরিত বাংলাদেশ। সাধারণত কোনো দেশের বাজেটে বড় ঘাটতি তৈরি হলে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে পড়লে কিংবা অর্থনৈতিক অস্থিরতা দেখা দিলে সেই দেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর দ্বারস্থ হয়। বাংলাদেশের ক্ষেত্রেও এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল 2023 সালে, অর্থাৎ বিগত সরকারের আমলে। সে সময় IMF এর সঙ্গে $4.7 বিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং পরবর্তীতে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময় প্রায় আরো $800 মিলিয়ন যুক্ত করা হয়। সব মিলিয়ে চুক্তির পরিমাণ আরো বড় আকার ধারণ করে। এখন পর্যন্ত বাংলাদেশ সেই চুক্তির প্রায় $3.7 বিলিয়ন পেয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো চলমান সেই ঋণ চুক্তির ষষ্ঠ কিস্তি এখনো আটকে রয়েছে। এরই মধ্যে আবারও বাংলাদেশ IMF এর কাছে অতিরিক্ত $2 বিলিয়ন ঋণ সহায়তা চেয়েছে। চিন্তা করেন, মরার উপরে খরার ঘা। অর্থাৎ এতেই স্পষ্ট হয় যে দেশের অর্থনৈতিক সংকট কতটা গভীর, সেই বিষয়টাই আসলে স্পষ্টভাবে ফুটে ওঠে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক একটি বিতর্কিত চুক্তি নিয়েও আলোচনা সমালোচনা রয়েছে। অভিযোগ উঠেছে যে এই চুক্তি বাংলাদেশের স্বাধীন কৌশলগত অবস্থান বা স্ট্র্যাটেজিক অটোনমিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এখন সেই চুক্তি কি আমরা একটু পর্যবেক্ষণ করি। চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত অনুযায়ী বাংলাদেশ কোনো নন মার্কেট ইকোনমি বা অবাজার অর্থনীতির দেশের সঙ্গে নতুন অর্থনৈতিক বা বাণিজ্যিক চুক্তি করতে পারবে না। অর্থাৎ যুক্তরাষ্ট্র সাধারণত চীন ও রাশিয়াকে এই তালিকায় অন্তর্ভুক্ত করে থাকে। শর্ত যদি ভঙ্গ হয়, তাহলে বাংলাদেশি পণ্যের উপর আবারও 37% পর্যন্ত উচ্চ শুল্ক আরোপের হুমকির কথাও আলোচনায় এসেছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এর ফলে চীনের সঙ্গে যে বাংলাদেশের অর্থনৈতিক একটা সম্পর্ক রয়েছে তা সীমিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। এছাড়াও চুক্তির কিছু ধারা অনুযায়ী কৌশলগত পণ্য ও রপ্তানি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হতে পারে। এর ফলে রাশিয়া বা চীনের উপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হলে পরোক্ষভাবে বাংলাদেশকেও সেই অবস্থান অনুসরণে চাপের মুখে পড়তে হতে পারে, যা স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ এই চুক্তির ফলে আসলে পৃথিবীর প্রত্যেকটা দেশ তাদের নীতিকে ফার্স্ট রেখে, অর্থাৎ আমেরিকা ফার্স্ট বা ইন্ডিয়া ফার্স্ট, পাকিস্তান ফার্স্ট, এইরকম দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশকে প্রাধান্য দিয়ে আসলে অন্য দেশের সাথে চুক্তি করে। কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে, আমেরিকা ফার্স্ট নীতিতে বাংলাদেশের সেই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে। অর্থাৎ এই চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমরা আসলে আগে ভারতের পেটে ছিলাম, এখন আমরা ভারতকে যদি তিমি মাছ ধরা হয়, তাহলে অবশ্য নিঃসন্দেহে আমেরিকা একটি হাঙর মাছের মতো। আমরা তিমি মাছের পেট থেকে হাঙর মাছের পেটে এসে সেদে এসে আর কি ঢোকার উপক্রম। অনেকেই ভারত নিয়ে কথা বলে, কিন্তু আমেরিকা বা আমেরিকার যে আধিপত্য বিস্তার, এই নিয়ে কিন্তু কাউকেই কথা বলতে দেখা যায় না। বিশেষ করে জেনজি বা নিউ জেনারেশনের যারা রয়েছেন তাদেরকে আমেরিকার বিপক্ষে আসলে কথা বলতে তেমন একটা দেখা যায় না। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমরা এই চুক্তির ফলে আমরা সরাসরি আমাদের সার্বভৌমত্বকে একটি চ্যালেঞ্জের মুখে ছুড়ে দিয়েছি। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে গত মার্চ মাসে আমেরিকা এবং ইরানের যুদ্ধ যখন চরমে, তখন সেই সময় বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজকে ইরান আটকে দেয়। বাংলাদেশ তো তারও অন্যান্য দেশেরও জাহাজ ছিল, কিন্তু পরবর্তীতে ইরান সেই সকল জাহাজ ছেড়ে দিলেও বাংলাদেশের জাহাজ কিন্তু ছাড়েনি। এবং অনেকেই মনে করছেন যে বাংলাদেশ আমেরিকার সাথে যে চুক্তিটা করেছিল, এই চুক্তির প্রভাবে ইরান আসলে বাংলাদেশের এই জাহাজটি ছাড়েনি এবং বাংলাদেশের কিন্তু পররাষ্ট্রনীতি বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু ইরানের পক্ষে অবস্থান নেওয়া সম্ভব হয়নি বা কোনো বিবৃতি দেওয়া সম্ভব হয়নি এই বিতর্কিত চুক্তির কারণে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকদের দাবি যে দেশের কূটনৈতিক অবস্থান আগের তুলনায়
দুর্বল হয়ে পড়েছে। সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যের নির্বাচনের পর সীমান্তে পুশিন ইস্যু নিয়ে নতুন করে আলোচনা এসেছে। অভিযোগ রয়েছে যে ভারত থেকে বহু মানুষকে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ঠেলে পাঠানো হচ্ছে। একই সঙ্গে সীমান্তে 2 বাংলাদেশিকে হত্যার ঘটনাও জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এসব ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কূটনৈতিক তৎপরতা বা প্রতিক্রিয়া দেখা যায়নি বা চোখে পড়েনি। এদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকারে ধারণ করেছে এবং উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় আবারও 90 দশকের মতো সন্ত্রাসী এবং গ্যাং ভিত্তিক অপরাধ চক্রের তৎপরতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে এবং আমরা বিভিন্ন নিউজ মিডিয়া এবং পত্রপত্রিকায় নিয়মিত এগুলা দেখছি। বাংলাদেশের অবস্থা এমন হয়ে গেছে যে সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা। এখন এই পরিস্থিতিতে আসলে বাংলাদেশের যে নির্বাচিত বিএনপি সরকার খুবই চাপের মধ্যে আছে এবং সেটারই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, সরকার কিভাবে এই সকল পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে বা নিয়ন্ত্রণে রাখবে সেটা সরকারই হয়তো এটা কাজ করতেছে এই নিয়ে। তো আশা করব যে সরকার এই সকল পরিস্থিতির সাহসিকতার সাথে মোকাবেলা করবে এবং বাংলাদেশকে একটি শক্ত অবস্থানে নিয়ে যাবে।